আজকে বংরন আর প্রীতির ব্রেকআপ নিয়ে আমি কিছু কথা বলতে চাই, মানে আমার নিজস্ব মতামত। তো কিছুদিন আগে বংরনের একটা ভিডিও আমার সামনে আসে, তারও কিছুদিন আগে প্রীতির একটা ভিডিও আমার সামনে আসে, যেটা দেখে আমি মোটামুটি একটা গেস করতে পারি যে ওদের দুজনের আই থিঙ্ক ব্রেকআপ হয়ে গেছে। তো বংরনের ভিডিওটা দেখে আমি 200% শিওর হয়ে যায়। তার আগেও ওদের রিলসগুলোতে বা কিছুতে ওরা দুজন একদম আলাদা, বা বংরনের তো এখন ভিডিওই সেরকমভাবে আসে না, প্রীতির ভিডিওটা দেখতে পাই। তো আমি প্রীতির ভিডিও দেখে বুঝেছিলাম যে ওদের ব্রেকআপ হয়ে গেছে। বংরনের ভিডিওটা ভাই দেখার মতো। বংরন মরে গেছে, বাপন বিশ্বাস বেঁচে আছে। তো বংরন মরে যাওয়ার আগে বাপন বিশ্বাসকে কয়েকটা কথা বলে যায়, সেই কথাগুলো বাপন বিশ্বাস আমাদেরকে ডিকটেট করে একটা ভিডিওতে সিগারেট ফুঁকতে ফুঁকতে। তো সেখানে সে আমাদেরকে বলে যে কিভাবে বংরন প্রীতিকে ফাইন্যান্সিয়ালি এবং সোশ্যাল মিডিয়াতে স্ট্যাবলিশ হতে কিভাবে হেল্প করেছে, তার গোটা ফ্যামিলিকে কিভাবে দাঁড় করিয়ে দিয়েছে, তার বাবাকে দুবাই থেকে ফেরত নিয়ে এসছে, তার জামাইবাবুকে জমি জায়গা সব কিনে দিয়েছে। তো এই সমস্ত সে এক্সপ্লেন করে। আমার কথা হচ্ছে যে ব্রেকআপ হয়ে যাওয়ার পরে দুজনের মানে গায়ে কাদা ছোড়াছুড়িটা কি খুব দরকার? আপন বিশ্বাস বংরন যেগুলো বলে গেছে, যেরমভাবে আমাদেরকে ডিকটেট করলো, ঠিক আছে। তো আমি বাপন বিশ্বাসের কাছে জানতে চাই যে বংরন যে প্রীতিকে ফাইন্যান্সিয়ালি এবং সোশ্যাল মিডিয়ায় এস্টাবলিশ হওয়ার জন্য এতটা হেল্প করেছে, তার পরিবর্তে প্রীতি কি বংরনকে বা তার ফ্যামিলিকে কিছুই দেয়নি? কিন্তু আমরা কিন্তু এত বছর ধরে যাদের খেয়ে পড়ে কোনো কাজ নেই, যারা সোশ্যাল মিডিয়ায় এসে শুধুই ফোন কোচায় লাইক মি, আমরা কিন্তু এতদিন ধরে দেখেছি যে প্রীতি তোমাদের বাড়িতে থাকতো, তোমার সংসারে প্রচুর হেল্প করেছে, এবং তুমি ব্লগগুলোতে সুন্দর সুন্দর করে দেখিয়েছো যে ওই কাপড় জামা ভাঁজ করছে, তোমার ঘর পরিষ্কার করছে, তোমার ঘরের ইন্টেরিয়ার ডেকোরেশনের তে হেল্প করছে। আমি অ্যাকচুয়ালি তোমাদের ভিডিওটা দেখা শুরু করেছিলাম যখন তোমাদের ওই বাড়িটা তৈরি হচ্ছিল, অ্যাকোরিয়াম সেট হচ্ছিল, ওই সময়টা থেকে আমি ভিডিওটা দেখা শুরু করেছিলাম, কারণ তোমাদের ঘর সাজানোটা আমার খুব ভালো লাগছিল। তো তাহলে সেই সময় যে প্রীতি তোমায় হেল্প করতো, বা দেখো যে যার সাথে সংসার করে সেই তাকে চেনে। প্রীতি তোমাকে যতটা চেনে বা তুমি প্রীতিকে যতটা চেনো, আমরা তো সোশ্যাল মিডিয়ায় বসে বসে মন্তব্য প্রকাশ করার কেউ নয়, আমরা তোমাদের দুজনকে অতটাও চিনি না, তোমরা দুজনকে যতটা চেনো। তাহলে তুমি যে এখন এই যে এত হেল্প করেছো বলেছো, তারপরে তুমি আরও বললে যে আরও অনেক কিছু কাঁচা খোলার আছে, তাহলে আরও যে অনেক কিছু খুলবে, তা আমি তোমার কাছে জানতে চাই ভাই, যে প্রীতি কি তোমার জন্য কিছুই করেনি? তুমি কি প্রীতির কাছ থেকে মোরাল সাপোর্ট, মেন্টাল সাপোর্ট, অনেক ধরনের সাপোর্ট, লাভ সাপোর্ট, এগুলো কি পাওনি? বা ও যে তোমার সংসারে ইনভেস্টমেন্ট করেছে নিজেকে, ও যে তোমার ব্লগেতে এসে এসে নিজেকে ইনভেস্ট করেছে, সেটাতে কি তুমি একটু হেল্প পাওনি? আমার মনে হয় তোমাদের দুজনের যে ব্লগগুলো খুব আমরা দেখতাম, সেগুলো আমরা দেখতামই তোমাদের দুজনের ন্যাকামোটা দেখার জন্য। স্পেশালি আমার পার্সোনালি আমার প্রীতিকে খুব পছন্দ, কারণ আমি কেন হয় না অনেক সময় কাউকে না কাউকে খুব ভালো লেগে যায়, কাউকে না কাউকে খুব খারাপ লাগে উইদাউট এনি রিজন। আমার প্রীতিকে খুব পছন্দ। আমার প্রথম থেকেই তোমাকে ঠিক খুব একটা আমার ফেক মনে হতো, প্রথম থেকেই তোমাকে আমার মনে হতো যে তুমি ওই মেয়েটার ওর আগের যেরকম ব্রেকআপ হয়ে গেছে, তুমিও ওকে ছেড়ে দিয়ে বেরিয়ে চলে যায়। তোমার বাড়িতে তোমার দিদির সাথে যখন তোমার প্রচন্ড সেই বটি ফটি নিয়ে, ওই সময়টা আমি দেখা বন্ধ করে দিচ্ছি, তারপর থেকে তোমাদের ভিডিও আমি খুব একটা দেখি না। বটি ফটি নিয়ে তাড়াফাড়া করতো, তুমি এইখানে সেই ব্যান্ডেড লাগিয়ে একজন দিদি কি এরকম করতে পারে, করছিলে না? বাপন বিশ্বাসের খুব কাছের বন্ধু বংরন করছিল, তো সেই ভিডিওগুলো আমরা দেখেছিলাম। তো তখন কিন্তু একমাত্র তোমাকে যদি কেউ পাশে থেকে থাকে তোমার সেই মুহূর্তে, আমার খুব ভালো করে মনে আছে প্রীতি এবং প্রীতির ফ্যামিলি তোমাকে সাপোর্ট করছিল। তাহলে যারা তোমাকে সেই মুহূর্তে বিপদের সময় তোমাকে হেল্প করেছে, তাদেরকে নিয়ে এত কটু কথা সোশ্যাল মিডিয়ায় এসে বলার দরকারই নেই। তোমরা দুজন ব্রেকআপ হয়ে গেছে, মুভ অন করে গেছো, দ্যাটস অল। আমাদের আর কিচ্ছু জানার নেই কেন ব্রেকআপ হলো, আমরা জানতে চাই না তোমাদের দুজনের কেন ব্রেকআপ হয়েছে, তোমরা দুজনকে কত টাকা দিয়েছো, সোনার নেকলেস দিয়েছো কিনা, বাড়ি দিয়েছো কিনা, গাড়ি দিয়েছো কিনা, কার লোন পরিশোধ করেছো, কাকে জমি কিনে দিয়েছো, এগুলো আমরা কিছুই জানতে চাই না, ঠিক আছে? আর প্রীতিকে আমি পার্সোনালি খুব লাইক করি। আমার মনে হয় যে মেয়েটা খুব আমি ঠিক জানি না, আমার মনে হয় যে ও খুব ইনোসেন্ট, কারণ ও বাপনের রিয়েল ফেসটা ও ধরতেই পারেনি। যখন ধরতে পেরেছে আই থিঙ্ক তখনই প্রবলেমটা শুরু হয়েছে, যে দুজনের থেকে সরে গেছে। এবং প্রীতির খুব একটা বয়স হবে বলে আমার মনে হয় না, আই থিঙ্ক ও 18, 20, 22 এইরকম বয়সের মধ্যেই হবে। তো আর বংরনও আই থিঙ্ক 26 থেকে 30-এর মধ্যে আই থিঙ্ক ওর বয়স হবে। তো তোমরা দুজনেই হচ্ছে ইম্যাচিওর, স্পেশালি প্রীতি ইম্যাচিওর একটা মেয়ে, ওকে আমি বাচ্চা মেয়েই বলবো। তো ওর বিয়ের মতো একটা ডিসিশন ওই রকম একটা সময় নেওয়াটা আই থিঙ্ক উচিত হয়নি, রেজিস্ট্রির মতো একটা ডিসিশন। যাই হোক, তোমরা ব্রেকআপ করে নিয়েছো, তোমরা দুজনের থেকে ডিভোর্স নিয়ে নিয়েছো, আলাদা হয়ে গেছো, ইটস ওকে ভাই। এবার জাস্ট তোমরা দুজন মুভ অন করো, আমাদেরকে আর কারোর কাছা খুলে দেখাতে হবে না কার কাছার ভিতরে কি আছে, আমরা আর দেখতে চাই না। এবং তোমার ভাল লাগে না, আমার তোমাকে স্পেশালি ভাল লাগে না, একদম ভাল লাগে না। আমি তোমাদের ভিডিও দেখতাম প্রীতির জন্য, আর আমার এখন আর ভাল লাগছে না। আর বাপন বিশ্বাস, বাপন ভাই, তোমাকে আমি একটা কথা বলতে চাই যে
ওইসব তুমি কি দিয়েছো, তুমি দিয়েছো কেন? সে তোমার কাছে চাইতো যে প্লিজ আমাকে একটা দাও, আমাকে চেন দাও, আমাকে লকেট দাও, আমাকে সোনার হার দাও, আমাকে কানের দুল দাও, আইফোন দাও, গাড়ি দাও, বাড়ি দাও, এগুলো কি চাইতো? প্লিজ তুমি যেটা একটু প্লিজ এক্সপ্লেন করো, আরও বেশি করে এক্সপ্লেন করো, বুঝতে পেরেছো? जो हो गया सो हो गया, তুমি ওকে দিয়েছিলে। তোমার অ্যাকাউন্টে গিয়ে যদি কেউ ফেসবুক স্ক্রোল করে থাম্বনেলে প্রীতির মুখ দিয়ে তুমি সব ভিডিও ছেড়েছো, 70% ভিডিও তোমার প্রীতির ফেসে চলতো, তাহলে তুমি সেটাও বলো। যার চ্যানেল সেই তো পয়সা পাবে, নাও না পয়সা। প্লিজ এবার থামো, এগুলো আর ভালো লাগে না। ঠিক দেব শুভশ্রীকে আমার ভালো লাগতো শুধুমাত্র দেব শুভশ্রীর সাথে রিলেশনশিপে আছে বলে, ঠিক যেরকম বাবা অনেক বড় বড় লোকজনের সাথে তোমাকে তুলনা করে ফেলছি, নিজেকে দেব ভেবে ফেলো না আবার। তো যাই হোক, তারপরে যখন দেব শুভশ্রী ব্রেকআপ হয়ে যায়, তারপরে আমার ঠিক দেবকে আর ভালো লাগে না। আমার শুভশ্রী মনে হয় যে ঠিক আছে, শুভশ্রী যেটা করেছে একদম ঠিক করেছে। প্রেম করবো, শোবো, ঘুমোবো, উঠবো, বসবো, হাঁকবো, মুতবো, সব কিছু একসাথে করবো, কিন্তু বিয়ে করবো না বাবা, বিয়ে করবো না বিয়ে। যাই হোক, এইটুকুনি আমার বক্তব্য। আর প্রীতি, আমি বলবো তুমি মুভ অন করে গেছো। প্লিজ তুমি যদি আমার ভিডিওটা তোমাদের দুজনের কারোর সামনে আসে, আমি তোমাদের দুজনকেই বলবো প্লিজ তোমরা কাদাতে যদি তুমি একটা কাদার মধ্যে ঢিল ছুঁড়ে মারো, তাহলে কিন্তু ছিটকে তোমাদের গায়েতেই আসবে। দরকার নেই ভাই, মুভ অন করে যাও। প্রীতি, তোমাকে বলবো যতই বাপন পোক করার মতো কোনো কথা বলুক বা এমন কোনো অ্যাকশন নিক যেটাতে তুমি খুব হার্ট হচ্ছ, আমি জানি তোমার বয়স অনেক ছোট, তুমি খুব সেন্সিটিভ, তোমার হয়তো খুব খারাপ লাগবে, তুমি প্লিজ এগুলো নিয়ে কথা বলো না, বা তুমি কোনোভাবেই তুমি এগিও না, তাতে তোমারই ফেসটা ঠিক মানে বজায় থাকবে। আমার মনে হয় পার্সোনালি তুমি খুব বাচ্চা মেয়ে, তুমি আমার বোনের মতো, যদি আমার এই ভিডিওটা তোমার সামনে আসে, আমি তোমাকে সাপোর্ট করি। প্লিজ তুমি মুভ অন করে যাও, তুমি ওর কোনো কথাতেই অ্যাকশন দিও না, ওর প্রত্যেকটা কথাতেই আই থিঙ্ক ব্রেকআপে হয়ে যাওয়ার পরে যে এরকম জিনিসটা আসে যে ভিতরে, আমারও এরকম এক্সপিরিয়েন্স আছে যে ব্রেকআপ হয়ে গেলে খুব রাগ হয়, ঘেন্না হয়, বিরক্ত লাগে, সেই মানুষটার কথা শুনতে ভালো লাগে না। কিন্তু সোশ্যাল মিডিয়ায় যখন দুজনেই অ্যাক্টিভ রয়েছে, তোমাকে তো ওর মুখটা দেখতেই হবে, ওকেও তোমার মুখটা দেখতে হবে। ও তোমাকে পোক করার জন্য বারবার করে, ও তোমার রূপটা বাইরে নিয়ে আসার জন্য অনেক কিছু করবে। তুমি প্লিজ মুভ অন করে যাও, পাত্তা দিও না। হ্যাঁ, কষ্ট হবে, ভগবানের সামনে যাবে, কাঁদবে, নিজেকে এক্সপ্রেস করবে, ভগবান ছাড়া এবং নিজের বাবা মা, নিজের দিদি, নিজের ফ্যামিলি ছাড়া কেউ তোমার কষ্টটা বুঝবে না। এরপর যাকে চয়েস করবে বোন, খুব ভেবেচিন্তে চয়েস করবে। অনেক বড় একটা ধাক্কা খেয়েছো, এরপর যাকে চয়েস করবে প্লিজ তুমি খুব ভেবেচিন্তে চয়েস করো। আর বাপন বিশ্বাস, বংরন তো মরে গেছে, ও তো ওর আত্মাকেই তুমি বলে দিও যে এরপর যদি কারোর লাইফে যায়, রিলেশনশিপে যদি কারোর সাথে যায়, যতক্ষণ না অ্যাসিওর হতে পারবে যে তার সাথেই আমি আমার হোল লাইফটা থাকতে পারবো, ততক্ষণ পর্যন্ত বাড়ি, গাড়ি, গয়না, লোনের টাকা পরিশোধ করা বা জমি কিনে দেওয়া, এগুলো যেন কিছুই না করে। ধুমধাম করে জন্মদিন করা, এগুলো কিচ্ছু করার দরকার নেই। একটা মেয়েকে ইমপ্রেস করার জন্য, যদি সত্যি সত্যি দুজনের মধ্যে ভালোবাসাটা থাকে, তাহলে একটা মেয়েকে ইমপ্রেস করার জন্য তাকে গয়নাও দিতে হয় না, বাড়িও দিতে হয় না, গাড়িও দিতে হয় না, তার কিছু করতে হয় না, শুধু তাকে ইমোশনাল সাপোর্ট দিতে হয়। তুমি এই কাজটা এর পরের যখন রিলেশনশিপে যাবে, তখন সেই কাজটা প্লিজ ভালো করে করো, ঠিক আছে? এবারে আমি আর একজনকে নিয়ে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে সিঙ্গার দেবলীনা। আমি কি বলবো সেটা আমি স্পিচলেস। যে জীবনযুদ্ধে হেরে যায় তার বিষয়ে কথা বলতে আমি পছন্দ করি না। আমার মতে বলে প্রত্যেকটা মানুষের, নীতা আম্বানি, আম্বানিজি এবং অমিতাভ বচ্চন, শাহরুখ খান, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, এ সবার জীবনেই কিছু না কিছু প্রবলেম রয়েছে। সাধারণ মানুষ, অসাধারণ মানুষ, নিম্ন মানুষ, উচ্চ মানুষ, সবার জীবনেই কিছু না কিছু প্রবলেম রয়েছে, এবং প্রবলেমের নামই জীবন। জীবনে প্রবলেম থাকবে এবং সেই সব প্রবলেমকে কাটিয়ে এগিয়ে যেতে হবে, মুভ অন করতে হবে। তুমি হার্ডলি সোশ্যাল মিডিয়ায় এসে কান্নাকাটি করতে পারো, এর চেয়ে বেশি কিছু আমার মনে হয় না একটা মানুষের করা উচিত বলে। তো ব্যাস এইটুকুনি আমি বলবো। আর হচ্ছে কি বলবো, ওই সুইসাইড করাটাকে আমি ঠিক সাপোর্ট করি না। আর 78টা ঘুমের ওষুধ খেয়ে কেউ কী করে বেঁচে যেতে পারে, তার কি করে হচ্ছে মানে সিকেরি বা কিডনি ফেলিওর হয়ে সে কী করে না মারা যায়, হ্যাঁ, কারণ ওটা হচ্ছে তো সবার আগে তো কিডনিতেই এফেক্ট করবে এবং দুটো কিডনিকে ফেলিওর করে দেবে। আমি যতদূর জানি মোটামুটি ঠিকঠাক পাওয়ারের ঘুমের ওষুধ হলে 30টা ঘুমের ওষুধ খেলেই একটা মানুষের কাম তামাম হয়ে যাবে। 30টাও খাওয়ার দরকার নেই, আরও কম খেলেই কাম তামাম হয়ে যায়। তো সেই আরও ওই সমস্ত জন্য আমি ওই গুটা আমি ঘাটতে চাই না। ও সুইসাইড করেছে, সুইসাইড করে তার পরের দিনই আবার লাইভ টাইপ করেছে। অনেক রিপোর্টার যাদের খেয়ে কোনো কাজ নেই, তারা রিপোর্ট করেছে। ওরা ওদের মতো থাকুক, আমাদের ওদেরকে নিয়ে কোনো কথা বলার নেই। আর আমি আর একটা জিনিস বুঝতে পারি না, একজন ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট ওমেন, তুমি একজন এত বড় সিঙ্গার, তোমার এত ফ্রেম, একজন ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট ওমেন, সে যখন তার স্বামীর কাছ থেকে অ্যাটেনশন পাচ্ছে না, বা তার শ্বশুর খারাপ বাড়ির লোকজনের কাছ থেকে খারাপ ব্যবহার পাচ্ছে, বোঝানো সত্ত্বেও যখন তারা বুঝছে না, যখন তোমার সব কিছু এত খারাপ লাগছে, তোমার নিজের ফ্যামিলিকে, তোমার মাকে যখন এত ছোট করা হচ্ছে, তাহলে তুমি ওই রিলেশনশিপটা থেকে বেরিয়ে যাও।
ডিভোর্স বলে তো একটা অপশন আছে, মুভ অন করে যাও। সুইসাইড করবো, সুইসাইড করার আগে অ্যাটেনশন, তুমি জেনে শুনে করেছো পুরো জিনিসটা। 78টা নয়, ওটা 7 থেকে 8টা হয়তো তুমি ঘুমের ওষুধ খেয়েছিলে। তো 7 থেকে 8টাও ঘুমের ওষুধ খেয়ে তুমি খুব ভালো করেই জানতে তুমি যেটা খাচ্ছ সেটা তো তোমার কিছুই হবে না। কারণ যারা ঘুমের, তুমি যদি প্রেসক্রিপশন নিয়ে ঘুমের ওষুধগুলো তোলো এবং আমরা যদি ধরে নিই তোমাকে ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে হয়, বা তোমার কোনো অ্যাংজাইটি ইস্যুস রয়েছে সেই কারণে তোমাকে তোমার নার্ভগুলোকে কুল ডাউন করার জন্য ঘুমের ওষুধ খেতে হচ্ছে রাত্রিবেলা, তো আমি সেক্ষেত্রে বলতে পারি যে ঘুমের ওষুধ খেলে, যারা ঘুমের ওষুধ খেতে অভ্যস্ত তাদের 7-8টা ঘুমের ওষুধে কিছুই হয় না, সেটা সে পেশেন্টও জানে। এবং সেই কারণেই তুমি খেয়েছো, তুমি জানতে তুমি কামব্যাক করবে এবং তুমি তোমার শ্বশুরবাড়ির লোকজনকে জাস্ট হেনস্থা করার জন্য এবং সোশ্যাল মিডিয়ায় জাস্ট একটা এক্সপ্লেনেশন দেওয়ার জন্য তুমি পুরো জিনিসটা করেছো, বা সোশ্যাল মিডিয়ার লোকজনের অ্যাটেনশনটাকে সিক করার জন্য তুমি পুরো জিনিসটা করেছো। আমাকে এতদিন ধরে আমার অনেক বন্ধু বান্ধবী বলেছিল যে এই বিষয়টা নিয়ে কিছু কথা বলতে, আজকে বলেই দিলাম। আর কারোর ভালো লাগলে ভালো, যার ভালো লাগবে না আমার বইই গেল, ঠিক আছে? আমি শুধু বাপন বিশ্বাস আর প্রীতিকে বলবো, প্লিজ ভাই এবং প্লিজ বোন, তোমরা দুজন মুভ অন করে যাও। থ্যাংক ইউ।